এদিকে জাইনের মুখে নানি শুনে রোদ যেন আরো বেশি লজ্জায় পড়ে গেল। পরক্ষণে জাইনের কথাগুলো শুনে রোদের এবার খারাপ লাগতে শুরু করলো। ঠিকই তো, সে তো জারিনকেও বলতে পারতো, কিন্তু সেই বা কি করবে? প্রথমত চন্দ্রের সেদিনের কথা শুনে কিশোরী রোদ তখন ভয় পেয়ে গিয়েছিল, তাই বলেনি কাউকে। আর পরে যখন চন্দ্র হুট করে তাকে কিছু না বলে লন্ডন চলে যায়, তখন সে ভেবেছিল হয়তো চন্দ্র এই বিয়েটা মেনে নিতে পারেনি, তাই তাকে রেখে চলে গেছে। আর ঢাকায় ফেরার পর থেকে এই সম্পর্ক নিয়ে কোনোদিন কিছু বলেনি চন্দ্র, এমনকি তার কোনো খোঁজ খবরও রাখেনি। তাহলে সে কোন ভিত্তিতে এই সম্পর্কের কথা জারিনকে বলবে? কে কি জানতো নাকি ওই অসভ্য পুরুষটা আবারও এসে এমন স্বামীগিরি দেখাবে? কিন্তু সে এই পাগলটাকে কিভাবে বোঝাবে এইসব কথা? রোদের এইসব ভাবনার মধ্যে জারিন আবারও বলে উঠল, এই বজ্জাত মাইয়ার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। এই মুহূর্তে আমি তোর সাথে ব্রেকআপ করব। তোর মতো বজ্জাত মাইয়ার সাথে ফ্রেন্ডশিপ রাখবো না আমি। মুখ তুল, কথা বল বলছি। এদিকে জারিনের এত এত অভিযোগ শুনে রোদ মাথা তুলছে না। কি করে তাকাবে সে ওই অসভ্য পুরুষ যে তাকে যে অবস্থায় ফেলে গেছে? সে তো জীবনও কোনোদিন এমন অবস্থায় পড়েনি। শুধু জারিন না থাকলে না হয় কথা ছিল, কিন্তু নানি এমনিতে সে চিন্তায় পড়ে গেল। না জানি উনি ব্যাপারটা কিভাবে নিয়েছেন। সব দোষে নির্লজ্জ পুরুষের। সে এখন কি করবে? এই মাইয়া, তুই একটু শান্ত হতো। মাইয়াডা এমনিতেই লজ্জায় মুখ তুলতে পারছে না, পরে না হয় এই নিয়ে তর্ক করিস তোর বন্ধুর সাথে। এখন মাইয়াডারে ছাড়। চামেলি বেগমের এমন নরম কণ্ঠ শুনে রোদ যেন একটু স্বস্তি বোধ করলো। এরই মধ্যে চামেলি বেগম রোদের কাছে আসতে আসতে আবারও নরম কণ্ঠে বললেন, যা হবার হইয়া গেছে পুতুল, এত লজ্জা পাওয়ার কিছু নাই। আমরা তো আর পর কেউ না, আমরা আমরাই। চন্দ্র যেহেতু নিজে বলেছে তোদের বিয়ে হয়ে গেছে, আমরা সেটা বিশ্বাস করছি। এই বিষয়টা নিয়ে না হয় পরে খোলাখুলি কথা হবে। বলতে বলতে তিনি রোদের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বললেন, এখন তুই যা, ফ্রেশ হয়ে আয়। আর বিয়ে যেহেতু হয়ে গেছে, জামাই তো কাছে আসবেই, সেটাই তো হবার কথা। তাই বলে এমন লজ্জা পেলে চলবে নাকি? যদি জারিনের কথা অনুযায়ী আরও আগে বিয়ে হয়ে থাকে, তাহলে বলতে হয় আমার ভাইয়ের ধৈর্য আছে। না হলে তো এতদিনে পুতুলের কোল জুড়ে আরেকটা পুতুল থাকতো। শেষ কথাটা চামেলি বেগমের মুখে হালকা হাসি ফুটে উঠল। কিছুক্ষণ চুপ করে থাকেন তিনি। কিন্তু আমার ওই গুরুগম্ভীর নানু ভাই পছন্দের সেই ছোট্ট বউ যে আমার পুতুলি, এটা দেখে খুশি হলাম। বলতে হবে আমার নানু ভাইয়ের ধৈর্যের সাথে পছন্দও আছে। যা পুতুল, ফ্রেশ হয়ে আয়। আমি এবার উঠি, হাঁটুর ব্যথাটা বাড়তেছে। এই কথা বলে চামেলি বেগম উঠে দাঁড়ালেন। রুম থেকে বেরোতে বেরোতে বললেন, আর এই উড়নচণ্ডী মায়ার কথায় কিছু মনে করিস না। মায়াটা কষ্ট পাইছে বলেই একটু একটু পাগলামি করতেছে। মায়াটার সাথে খোলাসা কইরা সবটা বলিস। কথা শেষ করে উনি রুম থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় দরজাটাও চাপিয়ে দিয়ে গেলেন। চামেলি বেগম চলে যেতেই রোদ যেন হাঁপ ছেড়ে বাঁচল। এতক্ষণ ধরে নানির কথা শুনে লজ্জায় রোদের গাল দুটো গরম হয়ে উঠেছে। মনে হচ্ছে সেখানে দিয়ে ধোঁয়ায় বের হবে। পুরো শরীর জুড়ে এক অদ্ভুত উত্তাপে তাকে জ্বালিয়ে দিয়েছে। এমন উত্তাপ শরীর নিয়েই রোদ তাড়াতাড়ি করে মাথার উপর থেকে শাড়িটা নামিয়ে ফেলে। কোনো দিকে না তাকে হুট করে উঠে খাটের উপর গাল ফুলিয়ে বসে থাকা জারিনকে জড়িয়ে ধরল। হঠাৎই রোদের এমন আচমকা আক্রমণে জারিন সামলাতে না পেরে দুজনে বিছানায় ঢলে পড়ে গেছে। তাতে রোদের কোনো প্রক্ষেপ নেই। সে জারিনকে শক্ত করে জড়িয়ে ধরে রেখে তড়িঘড়ি করে বলতে লাগলো, সরি বনু, সরি, আমি ভুল বুঝিস না প্লিজ। এখানে আমার কোনো দোষ নেই, সব দোষ তোর এই বজ্জাত ভাইয়ের। প্লিজ কষ্ট পাস না বোন। এইদিকে জানি মুখ হা করে বড়সড় একটা হা হয়ে গেছে। রোদ তাকে এভাবে জড়িয়ে ধরে আছে দেখে সে এক মুহূর্তের জন্য কিছুই বুঝে উঠতে পারে না। কয়েক সেকেন্ড পর জারিন ধীরে ধীরে নিজেকে সামলে নিল। চেহারা রাগি রাগি ভাব নিয়ে রোদের কাঁধে হাত রেখে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। এই, নাটক কম করেন। বধুয়া, চেয়ে দেখেন আমি আপনার জামাই না। যে জড়িয়ে ধরে শুয়ে পড়েছেন আমি ওনার বোন লাগি, তাই দয়া করে আমাকে রেহাই দেন। রোদ নাক টেনে জারিনকে সেভাবে ধরে রেখে আবার বলল, সরি বললাম তো, এমন কেন করছিস? আমার উপর একটু সদয় হওয়া যায় না? আমি মানছি আমি বিষয়টা লুকিয়ে রেখে ভুল করেছি, কিন্তু কেন করেছি সেটাও তো শুনতে হবে নাকি?
আমার কোনো কিছু শোনার দরকার নেই, ছাড়েন আমাকে। না, ছাড়বো না যতক্ষণ না তুই আমার সাথে স্বাভাবিকভাবে কথা না বলছিস। বলেই রোদ আরো শক্ত করে জাপটে তোলো জাইনকে। এদিকে জাইনের দম বন্ধ হয়ে আসছে রোদের কাণ্ডে। যদিও সে জানে রোদের সাথে রাগ করে সে বেশিক্ষণ থাকতে পারবে না, তবু একটু নিজের ভাব তো বজায় রাখতেই হয়। তাই সে আবার বলে উঠল, দয়া করে ছাড়েন আমাকে বধুয়া। আমি সিঙ্গেল মানুষ, আপনার এই টর্চারে আমার দম বন্ধ হয়ে আসছে। আমাকে ছাড়ুন, আমি না হয় ভাইয়াকে ডেকে দিচ্ছি। কথাটা বলে জারিন আবারও রোদকে ধাক্কাতে লাগলো। জারিনের এবারের কথায় রোদ যেন বিরক্ত হলো। সেই বিরক্ত কণ্ঠে সে বলে উঠল, কি বধুয়া বধুয়া শুরু করেছিস? আর তোর ভাইয়ের কথা এখানে উঠছে কেন? বলছি তো সরি, আগে পুরো ঘটনাটা তো শুনি নে, তারপর তোর যদি মনে হয় আমার সিদ্ধান্ত ভুল তাহলে রাগ করে থাকিস। এবার সুন্দর করে কথা বল প্লিজ, আমার কিন্তু কান্না আসছে এবার। জারিন এবার আর রাগ ধরে রাখতে পারলো না। পরে দেখা যাবে এই মেয়ে সত্যি সত্যি কেঁদে কেটে ফাঁসিয়ে দিবে তাকে শুদ্ধ। কয়েক সেকেন্ড চুপ করে থেকে জারিন এবার মাথা ঘুরিয়ে পূর্ণ দৃষ্টিতে তাকালো রোদের দিকে। রোদের সারা মুখ লাল চকচকে হয়েছে, ছোঁচগুলো কেমন ফুলে লাল হয়ে গেছে, নিচে ছোঁচের দিকে একটু ফেটেও গেছে বোধহয়। খোপা খুলে টুলে কিছু চুলো এলোমেলো সামনে কপালে ঢেকে রেখেছে। গলায় জুড়ে কামড়ে তাকে স্পষ্ট বোঝাই যাচ্ছে তার গম্ভীর চন্দ্র ভাই যে এমন রোমান্টিক হতে পারে। রোদকে না দেখলে জারিন বিশ্বাসই করতে পারতো না রোদের উপর দিয়ে যে তুফান বয়ে গেছে। সেটা বুঝতে পেরে জারিন তার দিকে তাকিয়ে মিটমিট করে হাসল। এদিকে জারিনকে হঠাৎ এমন চুপ করে যেতে দেখে রোদ মাথা কাত করে তাকালো তার দিকে। যখন দেখলো জারিন তার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে, তখন তার টনক টলো সে কোন অবস্থায় আছে। রোদ চোখ বড় বড় করে তৎক্ষণাৎ জারিনকে ছেড়ে তড়িঘড়ি করে উঠে ওয়াশরুমের দিকে ছুট লাগালো। রোদের এমন রিয়াকশন দেখে জারিন হু হা করে হেসে উঠল। বিয়ের দিন সকাল 10টা। জাইন মাত্রই ঘুম থেকে উঠে নাস্তা করতে নিচে নামছিল। সিঁড়ি গোড়ায় পৌঁছাতেই মেঘলা আহমেদের সঙ্গে দেখা হয়ে যায়। আর তখনই রোদ এখনো ঘুমিয়ে আছে শুনে তিনি সঙ্গে সঙ্গে জাইনকে আবারও উপরে পাঠিয়ে দেন রোদকে ডেকে আনার জন্য। রোদের দাদু বাড়ির লোকজন নাকি কিছুক্ষণ আগে এসেছে, তাদের সঙ্গে দেখা করার জন্যই মূলত ডেকে পাঠানো। জাইন এতে বেজায় বিরক্ত, তবুও মেঘলা আহমেদের কথায় যেতেই হচ্ছে। তার উপর রোদের দাদু নাকি ওকে খুঁজছে, আর ওইদিকে মহারানী দীপি ঘুমোচ্ছে। রোদের দাদা ভাই রিয়াজউদ্দিন আহমেদ এবং রাবিনের মা বাবা অর্থাৎ রোদের চাচা চাচে কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন। রাবিন আসবে দুপুরের দিকে। আসলে তাদের আরও 5 দিন আগে আসার কথা বলেছিল জাহিদ প্রধান, একমাত্র বোনের শ্বশুরবাড়ির মানুষ বলে কথা। কিন্তু রিয়াজউদ্দিন আহমেদ এত আগে আসতে রাজি ছিলেন না। তার নাকি শহর ভালো লাগে না, এতদিন আগে এসে থাকতে পারবে না। সেই কারণেই তাকে একা বাড়িতে রেখে রফিক সাহেবরাও আগে ভাগে আসতে পারেননি। জারিন রুমে এসে দেখে রোদ এখনো ঘুমিয়ে আছে। সে যাওয়ার সময় রোদকে ডেকে সজাগ করে গিয়েছিল, কিন্তু এসে আবারও রোদকে ঘুমিয়ে থাকতে দেখে জারিনের কপাল কুঁচকে গেল। পর মুহূর্তেই কিছু একটা মনে পড়তেই বাঁকা হাসি ফুটে উঠল তার ছোঁচে। জারিন চুপচাপ গিয়ে বিছানায় বসল। তারপর রোদের কানের কাছে গিয়ে আস্তে আস্তে বলল, রোদ, চন্দ্র ভাইয়া এসেছে, আমাকে বলছে রুম থেকে চলে যেতে। চলে যা। না না জারিন, তুই যাস না বোন, যাস না প্লিজ। জারিনের কথা শেষ হতে না হতেই রোদ উঠে বসতে আতঙ্কিত হয়ে চারপাশে তাকাতে লাগলো। রোদের এমন অবস্থা দেখে জারিন আবার উচ্চস্বরে হেসে উঠল। হঠাৎই জারিনের হেসে ওঠায় রোদও হুঁশে ফিরল। যখন বুঝতে পারলো এই মেয়ে তাকে নিয়ে মজা নিচ্ছে, তখন রেগে মেগে আগুন চোখে তাকালো জারিনের দিকে, যেন ধরতে পারলে জারিনকে কয়েক গা লাগিয়ে দিবে। কিন্তু ততক্ষণে জারিন হাসতে হাসতে বিছানা ছেড়ে দূরে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। রোদ রেগে বিছানা ছেড়ে নামতে দেখে জারিন হাসি থামে তাড়াতাড়ি করে বলে উঠল, আরে বধুয়া, আস্তে আস্তে নিচে নামো আর ফ্রেশ হয়ে নিচে চলো। তোমার বাপের বাড়ির লোকজন এসেছে, তারা তোমার খোঁজ করছে। আসো নিচে আসো, তোমার রাগ না হয় পরে দেখবো। চলো চলো। জারিনের এমন নাটক দেখে রোদের শরীর রাগে কিরমির করে উঠল। বেয়াদব মাইয়া, আমি কিন্তু সত্যি সত্যি তোর চুল টেনে ছিঁড়ে ফেলবো একদম। আরেকবার এই নামে ডাকলে না চুল ছিঁড়ে ফেলবো বলে দিলাম। রোদের কথা শুনে জারিন চোখ বড় বড় করে, আর ও মা, বধুয়া বলে কি? বিয়ের কথা এক্সপোজ হতে না হতেই দেখি বধুয়া ননদের ওপর অ্যাটাক করার হুমকি দিচ্ছে। হায় হায়, আমার ভদ্রসভ্য বড় ভাই এই কোন শাকচুন্নি বিয়ে করে এনে ঘরে তুলেছে?
আমার কপাল পুড়ল গো, আমার কপাল পুড়ল। আমি টাকলাবতী হয়ে গেলে কে আমাকে বিয়ে করবে তখন? হায় আল্লাহ, তুমি কই? দেখে যাও তোমার মাসুম বান্দাটাকে ভাইয়ের বউ নামক পেতনি কিভাবে হুমকি দিচ্ছে, টাকলা করে দেবে। কিছু বলতে পারল না জারিন, কারণ ততক্ষণে রোদ তার মুখের উপর বালিশ ছুঁড়ে মুখ বন্ধ করে দিয়েছে। বজ্জাত মাইয়া আসছে ওই অসভ্য পুরুষটাকে ভদ্র সভ্য বলে আমার পেতনি বলতে। আরে তোর ভাই পেতনা, রাক্ষস জলহস্তি একটা, আর উনি বলতে আসছে আমি পেতনি। তুই হ্যাঁ গো বধুয়া, পেতনাটা আবার কি গো? জারিনের প্রশ্ন শুনে রোদ রেগে বিছানা ছেড়ে আসতে নিবে, ঠিক তখনই নিরুপমা বলে ওঠে। হে রে জারিন, বধুয়া পেতনি এগুলো কাকে বলছিস? হঠাৎ কথার মাঝে এই প্রশ্নটা করে উঠল জারিনের কাজে নিরুপমা। সে মাত্রই রুমে এসেছে, আর এসে জারিনের মুখে বধুয়া ডাক শুনে প্রশ্ন করে বসেছে। হঠাৎ নিরুপমার কণ্ঠ শুনে দুজনেই থতমত খেয়ে গেল। জারিন কিছু বলার আগেই রোদ তাড়াহুড়ো করে বলে উঠল। আরে ওই আমি গতকাল হানিবানির একটা এপিসোড দেখেছিলাম, সেটাই জারিন জানতে চাইছে। তুইও পারিস বোন, বাচ্চাদের মতো কার্টুনে কি মজা পাস আমি বুঝি না। কথাটা নিরুপমা রোদের দিকে তাকিয়ে বলল, তারপর কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে আবার প্রশ্ন করলো। রোদ, তোর গলায় আর ঠোঁটের কোনায় কি হয়েছে? এমন ছোপ ছোপ লাল লাল হয়ে আছে কেন? নিরুপমার এবারে প্রশ্ন শুনে রোদের বুক থক করে উঠলো। তৎক্ষণাৎ মাথায় এলো না কি বলবে। সে অসহায়ভাবে তাকালো জারিনের দিকে। ব্যাপারটা বুঝে জারিন বুদ্ধি করে বলে উঠল। আরে আপু, রোদ কাল রাতে হুট করেই অ্যালার্জিতে ভুগছিল, তাই তো দেখলেন না কাল অনুষ্ঠান থেকে আগেই চলে এসেছিল। অ্যালার্জির জন্যই যেতে পারিনি। সারা রাত চুলকানি ছিল মেয়েটার, ঘুমাতেও পারিনি, এই জন্যই এই অবস্থা। ও তাই বল, এই জন্যই রোদকে কাল অনুষ্ঠানে বেশিক্ষণ দেখিনি। তো তাড়াতাড়ি নাস্তা খেয়ে ওষুধ খেয়ে নে, নাইলে আজও রুমে বসে থাকতে হবে। জারিন এমনভাবে কথাগুলো বললো যে নিরুপম সত্যি সত্যি বিশ্বাস করে নিল। পরে আর কোনো প্রশ্ন না করে যে কাজে এসেছিল সে কাজে চলে গেল। নিরুপমা চলে যেতেই রোদ আর জারিন যেন হাঁপ ছেড়ে বাঁচল। রোদ জারিনের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগে জারিন তাকে থামিয়ে দিয়ে বলল। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন বধুয়া, আপনাকে তখন কি বলেছিলাম মনে নেই? জারিনের কথা শুনে রোদের মনে পড়লো তার দাদা ভাইরা এসেছে, তাই আর দেরি না করে সে ওয়াশরুমের দিকে চলে গেল। জোবান রাগে চোখ কুচকে বারবার অর্ণের দিকে তাকাচ্ছে। তার দৃষ্টিতে এমন এক হিংস্রতা, মনে হয় হাতের নাগালে পেলে মেয়েটাকে কাঁচা চিবিয়েই খেয়ে ফেলবে। কতটা দুঃসাহস হলে কেউ কারো নাকে মুখে হলুদ মেখে নির্বিকারভাবে সরে যেতে পারে। এই মেয়েটার কারণে গতকালের অনুষ্ঠানটাও সে ঠিকভাবে উপভোগ করতে পারেনি। চোখের ভেতরে ঢুকে পড়া হলুদের জ্বালায় সারাক্ষণ অস্বস্তি কাটাতে হয়েছে তাকে। যদি কাল হাতের নাগালে পেত তাহলে এই মেয়েকে সত্যি সত্যি সে থাপ্পড় মেরে চোয়ালের হাড় নাড়িয়ে দিত। আজকে যদি বিয়ে বাড়ি না হতো, সত্যি সে সত্যি তো এই ব্যাধবেশ থেকে। অয়নের দিকে তাকিয়ে এইসব ভাবছে আর আর দাঁত পিষছে জোবান এদিকে। কি রে অরিন, তোর পেয়ারের লালের সাথে কি মনোমালিন্য চলছে নাকি তোর? তোকে কে বলেছে আমাদের মনোমালিন্য চলছে? কেউ বলেনি, তোর লাল মিয়া তোর দিকে যেমন করে রেগে একটু পরপর তাকাচ্ছে, তাই আমার মনে হলো আর কি। আরে আর বলিস না, গতকাল দেখলি না আমি তার গালে হলুদ লাগিয়ে দৌড়ে চলে এসেছিলাম, তাই রেগে আছে। আমাকেও নাকি উনি হলুদ লাগাতো, কিন্তু সবে আমাকে রেখে চলে যাচ্ছিল বিধায় তাড়াহুড়ো করে চলে যেতে হয়েছে। এই জন্যই রেগে তাকাচ্ছে আর কি। দেখছিস না রেগে আছে বলে আমার কাছেও আসছে না। তাহলে তুই নিজেও যা ওনার কাছে, ভুলটা যেহেতু তোর, তুই গিয়ে সরি বললেই তো হয়। আরে না থাক, দরকার নেই, বাদ দে। বেড়া মানুষের সামনে নিজেকে ছোট করতে নেই, তাহলে তারা মাথায় চড়ে বসবে। রাগ কমলে এমনিতেই আসবে আমার কাছে। তুই এখানে থাক, আমি একটু আসছি, আমাকে একটু ওয়াশরুমে যেতে হবে। পাশ থেকে মাহিরার প্রশ্ন শুনে অরিন সুকুচকে মাহিরার দিকে তাকিয়ে অরিন বলে উঠছে। এই কথা বলে অরিন ঝটপট করে মাহিরার সামনে থেকে চলে গেল। হঠাৎ অরিন এইভাবে এমনভাবে চলে যাওয়ায় মাহিরা একটু থতমতই খেয়ে গেল। অরিনের চলে যাওয়ার দিকে মাহিরা ফ্রিকুচকে তাকিয়ে রইল, কারণ গতকাল সে নিজের চোখে দেখেছে অরিনকে হলুদ লাগিয়ে তাড়াতাড়ি এসে গাড়িতে উঠে পড়তে। ব্যাপারটা তার কাছে বেশ অদ্ভুতই লেগেছিল। এমনকি তারা ছিল যে অরিন হুট করেই গিয়ে হলুদ শুধু লাগিয়ে দৌড়ে ফিরে আসবে। এক মুহূর্তের জন্য মাহিরার মনে হয়েছিল অরিন বুঝি ভয় পালিয়ে এসেছে, তবে পরক্ষণেই সে নিজে মাথা নেড়ে সেই ভাবনা ছেড়ে ফেলে। ধুর,
এসব নিয়ে ভেবে কাজ নেই আমার। নিজের মনেই বলে মাহিরা। এসব মাথা থেকে ঝেড়ে ফেলে মাহিরা উঠে তার অন্য কাজিনদের দিকেই চলে গেল। এদিকে মাহিরার কাছ থেকে একটু দূরে এসে অরিন অবশেষে স্বস্তি নিঃশ্বাস পেল। কিসের আবার ওয়াশরুমে যাওয়া? সে তো আসলে মাহিরার কাছে ধরা পড়ে যাওয়ার ভয়ে সরে এসেছে। ফাজিলটা গোয়েন্দা সংস্থার লোকের মতো করে তার পেছনে লেগেছিল, কখন না আবার মুখ ফসকে সত্যিটা বেরিয়ে আসে, এই ভয়েই ভালোই ভালো কেটে পড়েছে। আর ওই বজ্জাত ব্যাটাকে দেখো, হলুদ মাখানোর অপরাধে এমন করে তাকাচ্ছে, মনে হয়েছে যেন অরিন তার গালে হলুদের বদলে গরুর পটি লেপটে দিয়েছে। হনুমান ব্যাটা কোথাকার! বিড়বিড় করে এসব বলতে বলতে ছোট পাখি ভেঙচি কাটলো অরেন। রোদ তার দাদু ভাইয়ের সঙ্গে লিভিং রুমে বসে আছে। তার পাশের সোফায় চামিনী বেগম বরযাত্রী এসে পড়ায়। অনুষ্ঠানের এরিয়ায় প্রচণ্ড ভিড়ের মধ্যে চলাচলে সমস্যা হওয়ায় চামিনী বেগম এখানে এসে বসেছেন। তাদের গল্পের ফাঁকে রোদও এসে তাদের সঙ্গে যোগ দিয়েছেন। তাদের আড্ডার মধ্যে হাজির হয় রাফিন। সে মাছও এসেছে আর এসেই সোজা দাদু ভাইয়ের সঙ্গে দেখা করতে চলে এসেছে। কিন্তু এখানে এসে রোদকে দেখে এসে কিছুটা অবাকই হয়েছে, কারণ রোদ তো থাকার কথা অনুষ্ঠান এরিয়ায়। বরযাত্রী এসে পড়েছে, সব মেয়েরা সেখানে ব্যস্ত, তাহলে রোদ এখানে কেন? যদিও এতে অবশ্য রাবিন খুশি হয়েছে, কত ছেলেরা থাকবে ওখানে, তার থেকে বরং এখানেই বসে আছে, এতেই ভালো। এসব ভেবে রাবিন সবার সাথে কুশলাদি বিনিময় করে বসলো ঠিক রোদের বরাবর সোফায়। সে তো রোদের দিকে চোখ ফেরাতে পারছে না। মেরুন রঙের গর্জিয়াস গাউন, মাথায় সোনালি হিজাব। রোদকে দেখে তার মনে হয় পরীর রাজ্য থেকে নেমে আসা কোনো পরী বুঝি সামনে এসে বসে আছে। দাদুভাইয়ের সঙ্গে কথা ফাঁকে ফাঁকে রোদের মুচকি হাসি নিঃশব্দে এসে তার হৃৎপিণ্ডে আঘাত হানছে। চোখ ফেরানোর জন্য তার জন্য দায় হয়ে পড়েছে। এমনিতেই যত দিন যাচ্ছে রোদের প্রতি দুর্বলতা তাকে ক্রমেই আরও কাবু করে নিয়েছে, আর সেই দুর্বলতার ভেতরেই অজান্তেই অচেতন রোদকে নিজের করে নেওয়ার আকাঙ্ক্ষা দিন দিন গভীর হয়ে উঠেছে। যদি না এটা রোদের নানা বাড়ি হতো, সে হয়তো এই বিয়েতে আসতোই না। তার রোদ পাখিকে দেখার লোভটাই তাকে এত ব্যস্ততার মাঝেও টেনে এনেছে। যদিও সে জানে বেশিক্ষণ থাকা হবে না, একটু পরে আবারও চলে যাবে, তাই তো রোদকে আরো বেশি করে চোখ জুড়িয়ে দেখে নিচ্ছে। এদিকে রাবিনের দৃষ্টির তীক্ষ্ণতা চামিনী বেগমের চোখ এড়ায়নি। তিনি লক্ষ্য করেছেন রাবিন আসার পর থেকেই রোদের দিকে তার অন্যরকম দৃষ্টি, আর সেই দৃষ্টি ভাই বোনের প্রতি নয়, সেটা ওনার ভেতরে ভেতরে খটকাও লেগেছে। এসব চিন্তার মধ্যে রোদের কণ্ঠ ভেসে এলো। রাবিন ভাইয়া, তুমি বলো না দাদু ভাইকে একেবারে আমাদের সাথে এখানে থেকে যেতে। আমি বললেই কি দাদু ভাই থাকবে? কি বলো দাদু ভাই, রোদের সাথে থেকে যাওয়ার জন্য তুমি রাজি? রাবিন ভাইয়া, তুমি বলো না দাদু ভাইকে আমাদের সাথে একেবারে এখানে থেকে যেতে। প্লিজ দাদু ভাই, থেকে যাও না। তুমি আমাদের সাথে থাকলে আমাদের অনেক ভালো লাগবে। তো মেঘ তো কয়েকদিন পর পরই বাবার সাথে গাইগুই করে তোমায় এখানে নিয়ে আসার জন্য। আমি তো শহরের পরিবেশে থাকতে পারি না দাদু। এক কাজ করলে কেমন হয় দাদু ভাই, তোমাকেই না হয় আমাদের কাছে নিয়ে যাই একেবারে। রেদওয়ান আহমেদের কথা শুনে রাবিন মিটিমিটি হাসছে, আর সেই হাসিটাই চামিনী বেগমের সন্দেহ আরও বাড়িয়েই দিল। তিনি এবার রেদওয়ান আহমেদের কথার ভেতরের মানে ধরার চেষ্টাই করছেন, কেন যেন কিছু একটা ঠিক লাগছে না। আমিও তো গ্রামে গিয়ে বেশি দিন থাকতে পারবো না দাদু, আমার পড়ালেখা আছে, তাছাড়া বাবাও আমাকে একেবারে যেতে দেবে না। তোমার পড়ালেখা শেষ হলেই নিয়ে যাব, তোমার বাবার কাছ থেকে অনুমতি নিয়েই যাব। কি বলো দাদু ভাই? রোদ এবার কনফিউশনেই পড়ে গেল। তার বাবা হয়তো রাজি হলেও হতে পারে, কিন্তু ওই বজ্জাত পুরুষটা, তার দাদু ভাই তো আর জানে না তার নাতনি কোন ডনের আন্ডারে আটকা পড়েছে। নিজের বোনের বিয়ের বরযাত্রীর সামনেই তাকে যেতে দিচ্ছে না, সে আবার গ্রামে যেতে দিবে, সেটাও ভাবাও এখন তার কাছে বিলাসিতা। কই সে এখন সবার সাথে নিচে গিয়ে সঞ্জয় আপুর কাছে থাকার কথা, এখন কিনা ওই খাটাস পুরুষের জন্য এখানে বসে থাকতে হচ্ছে। এসব ভেবে রোদ তার দাদুর উদ্দেশ্যে কিছুটা মন খারাপ করে বলে উঠল, থাক দাদু ভাই, যাওয়া না যাওয়াটা সেটা না হয় পরের কথা, এখন তুমি একেবারে না থাকলেও কয়দিন অন্তত থেকে যাও। আচ্ছা আচ্ছা দাদু ভাই, মন খারাপ করো না। এবার দাদু কয়দিন থাকবো
আর তোমাকে একেবারে নিয়ে যাওয়ার কথাবার্তা শেষ করেই তবেই যাব। রিয়াজউদ্দিন আহমেদের কথার মানে রোদ বুঝতে না পারলেও চামেলি বেগম ঠিকই বুঝে ফেলেছেন যে তার নাতির পাখি অন্য খাঁচায় বন্দি করা ফন্দি আটছে রিয়াজউদ্দিন আহমেদ। আর বুঝতে পেরেই তার মুখে দুশ্চিন্তার ছায়া স্পষ্ট হয়ে উঠল। তিনি রিয়াজউদ্দিন আহমেদকে কিছু বলতে যাবে ঠিক তখনই হাজির হলেন রেদওয়ান আহমেদ। এসে রাবিনকে ডেকে নিলেন খাওয়ার জন্য। রাবিন তখন খাবার না খেয়ে চলে আসে, আগে দাদু ভাইয়ের সঙ্গে দেখা করতেই চলে এসেছিল। রাত এখন 12:30। প্রধান বাড়ির বিয়ের উচ্ছ্বাস রাত বাড়ার সঙ্গে সঙ্গে ফিকে হয়ে এসেছে। অতিথিরা যারা রয়ে গেছে সবাই তাদের বড়দের রুমে চলে গেছে। এখন শুধু বাড়ির মহিলারাই রয়ে গেছে সবকিছু গোছগাছ করার জন্য। যেহেতু বাড়িতে বিয়ের আয়োজন করা হয়েছে তাই কাজের ঝামেলাও কম নয়। চামেলি বেগম চন্দ্রের ঘরে বিছানায় বসে চন্দ্রের জন্য অপেক্ষা করছেন। চন্দ্র এখনও ওয়াশরুমে, তাই তিনি নীরবে অপেক্ষা করছেন তার জন্য। রোদের বিষয়টি নিয়ে চন্দ্রের সঙ্গে কথা না বলা পর্যন্ত তার মনে কোনোভাবে শান্তি আসছে না। তখন রাবিন ও রোদের চলে যাওয়ার পর চামেলি বেগম স্বাভাবিক ভঙ্গিতেই রোদের বিয়ের প্রসঙ্গে কথা তুলেছিল রিয়াজউদ্দিন আহমেদের সামনে। কোনো উদ্দেশ্য প্রণোদিত কৌতূহল নয়, বরং নিজের ধারণাটা সত্যি কিনা সেটাই যাচাই করতে চেয়েছিলেন তিনি। কিন্তু রিয়াজউদ্দিন আহমেদের কথা শুনে তিনি তার বুকের ভেতরে অজানা এক আশঙ্কায় দানা বাঁধে। এই বিষয়ে চন্দ্রকে আগে থেকে না জানলে পরবর্তীতে যে বড় কোনো ঝামেলা তৈরি হবে সে ব্যাপারে তিনি নিঃসন্দেহে। এমনিতেই চন্দ্র আর রোদের বিষয়টা জানাজানি হলে দুই পরিবারে আলোড়ন উঠবে। তার উপর রিয়াজউদ্দিন আহমেদ যদি রোদের বাবা রেদওয়ান আহমেদের সঙ্গে কথা বলার পর বিষয়টি চন্দ্রের কানে না পৌঁছায় তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। তবে যেহেতু রেদওয়ান আহমেদ এখনও পুরোপুরি কথা দেননি, তাই এই মুহূর্তটাই বিয়ের বিষয়টি সবাইকে জানানোর সবচেয়ে উপযুক্ত সময়। বিষয়টা আদৌ কবে হয়েছে, কিভাবে হয়েছে, আদৌ তাদের মধ্যে কোনো কাবিননামা রয়েছে কিনা, এই সব প্রশ্নের উত্তর জানার প্রয়োজন। মূলত চন্দ্রের সঙ্গে কথা বলতে এসেছেন তিনি। ওনার নাতির ভবিষ্যৎ নিয়ে তো আর কোনো রকম হেলাফেলা করা চলবে না। চামেলি বেগম চন্দ্রকে ভালো করেই চেনেন। তার চাপা স্বভাবে নাতি রেগে গেলে হুঁশ থাকে না। যদি আগে থেকেই এই বিষয়ে কিছু না জানে আর হঠাৎ সত্যির মুখোমুখি হয় তাহলে দুই বাড়িতে তুফান বয়ে যাবে। যে মানুষ অনুভূতি সহজে প্রকাশ করে না তার ভালোবাসার গভীরতা বেশি হয়। নচেত 30 বছরের এক টকবকে যুবক নিজের চেয়ে 11 বছরের ছোট একটা মেয়ের জন্য এভাবে ধৈর্য ধরে অপেক্ষা করতো না। চন্দ্র ওয়াশরুম থেকে বেরিয়ে চামেলি বেগমকে দেখে রুমে ভ্রুকুচকে ওনার দিকে এক পলক তাকিয়ে চাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে কাবাডের দিকে যেতে যেতে চামেলি বেগমের উদ্দেশ্যে বলে উঠল, কি ব্যাপার বেগম সাহেবা, এই রাত বেরাতে আমার রুমে কি কাজ? চামেলি বেগম বেশি কথা না বাড়িয়ে বলে উঠল, কাজ তো একটা আছেই, তবে সেটা আমার না, তোমার। আমার আবার কি কাজ? তুমি আগে কাপড় চোপড় গায়ে জড়াও, তারপর ঠান্ডা মাথায় বসো এখানে এসে, অনেক গুরুত্বপূর্ণ একটা আলাপ আলোচনা আছে। চামেলি বেগমের কথা শুনে চন্দ্র আর কথা বাড়ায়নি। সে নীরবে ওয়ার্ক ইন ক্লোজেটের দিকে পা বাড়ালো। কিছু সময় পর চন্দ্র বেরিয়ে এলো ধূসর ট্রাউজার নেভি টি শার্ট গায়ে জড়িয়ে। এসে চামেলি বেগমের মুখোমুখি হয়ে বিছানা থেকে কিছুটা দূরে সোফায় বসলো। তারপর চামেলি বেগমের উদ্দেশ্যে বলল, এবার তোমার গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করতে পারো। নাও স্টার্ট। যেহেতু অনেক রাত হয়ে গেছে, তুমি অনেক ক্লান্ত, তাই আমি কথা বাড়াতে চাই না। রোদের দাদু ভাই ওনার বড় ছেলের পুত্র রাভিনের সাথে রোদের বিয়ের কথা বলতেন। রেদওয়ানের সাথে নাকি ওই নিয়ে ওনার স্ত্রী বেঁচে থাকতে কথা হয়ে রয়েছে। তবে রেদওয়ান তখন মানা করে এবং রোদ বড় হলে তারপর এই নিয়ে কথা বলবে জানায়। তো এখন নাকি ওনার নাতির ডাক্তারি ডিগ্রি নিতে কোন দেশে চলে যাবে, তাই তিনি চাইছেন যাওয়ার আগে আকট করে রাখতে। তাই রেদওয়ানের সাথে এই নিয়ে কথা বলার জন্য থেকে গেছে আজকে। কথাবার্তা শেষ করেই নাকি যাবে। চামেলি বেগমের কথা শুনে এত সময় শান্ত শিষ্ট চন্দ্রের কপালের রগ ফুলে উঠেছে। হাত মুষ্টি করে চেপে রাখার কারণে হাতের রগ সব ভেসে উঠেছে। মাথা নিচু করে থাকা চন্দ্রের শরীরে যে রাগের তোপে কাঁপছে সেটা বুঝতে পারার আর বাকি নেই চামেলি বেগমের। তাই তিনি চন্দ্রের উদ্দেশ্যে আবারও বলে উঠলেন, শোন নানু ভাই, তারা তো আর জানে না তোমাদের বিয়ে হয়ে আছে। তাদের ঘরের মেয়ে যেহেতু রোদ, তাহলে বিয়ের কথা ওঠানোই স্বাভাবিক।
এখন তুমি একটা কাজ করো, রোদের দাদুর বিয়ের কথা ওঠানোর আগেই তুমি যদি তোমাদের বিয়ের কাবিননামা থাকে সেটা নিয়ে গিয়ে প্রমাণসহ বিয়ের কথা রেদওয়ানকে জানিয়ে দাও। আমার মনে হয় এতে করে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে, অহেতুক টানাপোড়েন বাড়বে না। ঠিক আছে, আমি দেখছি। তুমি এখন যাও, ঘুমিয়ে পড়ো। এ নিয়ে দুশ্চিন্তা করো না। চন্দ্র চামেলি বেগমের দিকে তাকিয়ে চন্দ্র গভীর কণ্ঠে এতটুকুই বলে উঠে দাঁড়ালো। চন্দ্রকে এত শান্তভাবে কথা বলতে দেখে চামেলি বেগম স্বস্তির শ্বাস টানলেন। তারপর আর কোনো কথা না বাড়ি তিনি উঠে দাঁড়ালেন বিছানা ছেড়ে। তারপর বেরিয়ে যেতে যেতে বললেন, নানু ভাই, কালকেই বিষয়টা সবার সামনে আনার চেষ্টা করো, কেমন? বলে রুম থেকে বেরিয়ে গেলেন চামেলি বেগম। চামেলি বেগমের বেরিয়ে যাওয়ার দিকে এক পলক তাকে চন্দ্র ফোনে হাতে বারান্দায় চলে গেল চৌধুরী বাড়ি। বিচ্ছু বাহিনীর হাতে 60,000 টাকা গুজিয়ে দিয়ে অবশেষে বাসর ঘরে ঢুকতে পেরেছে আদিয়াত। দরজা বন্ধ করে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। দরজা থেকে মাত্র কয়েক কদম এগোনোর সঙ্গে সঙ্গে তার শান্তির উপর ফুটন্ত তেল ঢেলে দিতেই নিস্তব্ধ ঘর চিরে আচমকে বেজে উঠল ট্রাউজারের পকেটে রাখা ফোনটা। তীক্ষ্ণ সেই রিংটনে শব্দে আদিয়াত বিরক্তিতে চিরপিড়ে উঠল। শালা কপালটাই খারাপ, এখন আবার কোন আপদ এসে হাজির হলো কে জানে। ফোন করার কোনো টাইম নেই নাকি মানুষের? এসব বলতে বলতেই ফোনটা পকেটে থেকে বের করে নাম্বারের দিকে চোখ বোলাতে তার ভ্রু কুচকে এলো। চন্দ্রকানে এমন সময় তাকে ফোন করলো ভেবে পেল না সে। পরক্ষণেই আবার ভাবলো হয়তো চন্দ্রার সাথে কথা বলার জন্য ফোন করেছে। যতই হোক একমাত্র বোনের শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়ে তো একটু চিন্তিতই হবে। এসব ভাবনা ভেবে আদিত ফোন রিসিভ করে যেই না একটু সান্ত্বনার বাণী শোনাতে যাবে তার আগেই চন্দ্র বলে উঠল, আগামীকাল সকাল 9টায় মিরাজ আঙ্কেল অ্যাপার্টমেন্টে উপস্থিত থাকবি, লেট যেন না হয়। হঠাৎ চন্দ্রার কথা জিজ্ঞেস না করে তাকে উকিল সাহেবের বাড়িতে যাওয়ার কথা কেন বলছে মাথায় ঢুকলো না আদিয়াতের। কেন? আমি কেন আঙ্কেলের বাসায় যাব? বিয়ে খেতে যাবি। কার বিয়ে? আমার। তুই না বিয়ে করে ফেলেছিস? তাহলে বলি আদিয়াতের মুখের উপর ঠেস করে কলটা কেটে দিল চন্দ্র। আদিত হা করে ফোনের দিকে তাকিয়ে রইল। চন্দ্রের কথা যেন তার মাথার উপর দিয়ে বুলেটের মতো চলে গেল। বিয়ে করবে চন্দ্র আবারও? তাও মিরাজ আঙ্কেলের বাসায়? কেন, কাকে বিয়ে করবে আবার? সব প্রশ্ন যেন আদিয়াতের মাথা খারাপ করে দেওয়ার জোগাড়। আদিয়াতের এসব চিন্তার মধ্যে হুট করে চন্দ্র বলে উঠল, কে কল করেছিল? আর কে বা আগে বিয়ে করার শর্তেও আবার বিয়ে করবে, তাও আবার তোমাকে সঙ্গে নিয়ে? চন্দ্র। কি? ভাইয়া কেন বিয়ে করতে যাবে, তাও আবার কোন না কোন আঙ্কেলের বাসায় গিয়ে? হঠাৎ চন্দ্রার জোর গলার শব্দ শুনে সম্ভ্রান্ত ফিরল আদিয়াতের। থতমত চোখ নিয়ে তাকালো চন্দ্রার দিকে, যে এই মুহূর্তে বিছানার ধার ঘেঁষে কোমরে 2 হাত দিয়ে কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। আদিয়াত ততক্ষণে মনে পড়েছে তার মুখ ফসকে যে ভুলে নাম বের হয়ে গেছে। আদিয়াত কথা কাটানোর জন্য কিছু বলতে যাবে তখনই চন্দ্রা রেগে আবার বলে উঠল, কি হলো, উত্তর দিচ্ছ না কেন? নাকি আমার ভাইয়ার নাম দিয়ে নিজেই কোনো কুকর্ম ঢাকতে চাইছো? চন্দ্রার মুখে এমন কথা শুনে আদিত চোখ বড় বড় করে চন্দ্রার মুখের দিকে তাকালো। এই কোন ফ্যাসাদে পড়লো সে? এত কাঠখড় পুড়িয়ে সে ঘরে বউ তুলেছে 60,000 টাকা ক্যাশ দিয়ে। নিজের রুমে ঢুকেছে বউকে সারা রাত ধরে আদর করবে বলে। এখন কিনা বউ তাকে আসামি বানিয়ে কাঠ করে দাঁড় করিয়ে দিয়েছে। এদিকে সত্যি বলে বিপদ আর মিথ্যা বলে আরো বেশি বিপদ। এখন সে কি করবে? বউ তার যেইভাবে খাইয়া ফালামো লুক দিয়ে রেখেছে, সত্যি বলা ছাড়া দেখছি কোনো পথই আর খোলা নেই। সত্যটা বলে দেওয়াই তার কাছে উত্তম সিদ্ধান্ত মনে হলো, কারণ একদিন না একদিন তো ঠিকই সবাই জানতে পারবে। এখন মিথ্যা বলে তার বাসর রাতটা নষ্ট হওয়ার তো কোনো প্রশ্নই হচ্ছে না। চন্দ্র কাকে বিয়ে করলো না করলো সেটা খালি দেখা যাবে। পরদিন সকাল 9:15 চন্দ্রের গাড়ি এসে থেমেছে মিরাজ সাহেবের অ্যাপার্টমেন্টের সামনের রাস্তায়। গেটে থাকা দারোয়ান গাড়ির সাইরেন শব্দ শুনে গেট খুলে এগিয়ে এসেছে গাড়ি চন্দ্রের গাড়ির সামনে। তখনই খুলে রাখা উইন্ডো দিয়ে চন্দ্রকে দেখে আর কোনো শব্দ ব্যয় না করে তাড়াতাড়ি দিয়ে পুরো গেট খুলে দিয়েছে দারোয়ান। চন্দ্রের গাড়ি খন্দকার বাড়িতে না গিয়ে অন্য কোনো বাড়িতে গেটের ভেতরে ঢুকতে দেখে ফিউ কুচকে আসে গাড়িতে বসে থাকা রোদ আর জারিনেরও। তাদের সকাল সকাল জরুরি তলবে ঘুম থেকে জাগিয়ে তুলেছে
তাদের নাকি খন্দকার বাড়িতে নিয়ে যাবে বলে। চন্দ্রা আপু নাকি প্রথমবার একা ওই বাড়িতে গিয়ে খারাপ লাগছে তাই। তবে এখন খন্দকার বাড়িতে যাওয়ার বদলে অন্য বাড়িতে নিয়ে এলো বুঝতে পারলো না তারা কেউ। এদিকে তাদের চিন্তা ভাবনার মধ্যেই গাড়ি গ্যারেজে এসে থামল। চন্দ্র গাড়ি থেকে নেমে রোদের পাশে দাঁড়িয়ে দরজা খুলে দেয়। বেরিয়ে আয়। রোদ আর কি করবে, মহারাজের হুকুম শুনে বেরিয়ে এসেছে সে গাড়ি থেকে। জারিনও অন্য পাশ দিয়ে বেরিয়ে এসেছে ততক্ষণে। দুজনে বেরিয়ে এদিক ওদিক তাকে বুঝতে চেষ্টা করলো আসলে তাদের কোথায় নিয়ে এসেছে চন্দ্র, কিন্তু তারা ব্যর্থ। এই বাড়ি তাদের কাছে সম্পূর্ণ অপরিচিত। তাদের এদিক সেদিক তাকানোর মধ্যেই চন্দ্র হুট করে রোদের হাত ধরে কদম বাড়াতে বাড়াতে জারিনের উদ্দেশ্যে বলল, চল। এতটুকু বলে চন্দ্র রোদের বাম হাত চন্দ্রের ডান হাতের মুঠোয় নিয়ে সামনে মেন রোডের দিকে হাঁটাই ধরল। হুট করে চন্দ্র হাত চেপে ধরায় রোদ কিছুটা কেঁপে উঠল। চন্দ্রের পুরুষ হলে উষ্ণ হাতের ছোঁয়া রোদের শরীরে কেমন শিহরণ জাগাচ্ছে। কিছুটা লজ্জা ও অস্বস্তি বোধ চেপে ধরেছে তাকে। রোদ মাথা নিচু করে রেখে হাঁটতে হাঁটতেই আর চোখে চন্দ্রের দিকে তাকালো, কিন্তু তার চোখ চন্দ্রের মুখ পর্যন্ত পৌঁছালোই না, শুধু বুকের উপরিভাগে পর্যন্তই দেখতে পেল। সাহস করে মাথা উপরেই তুলল না রোদ। নিচের দিকে তাকে চন্দ্রের পায়ে পা মিলিয়ে হাঁটতে লাগলো। এরই মধ্যে লিফটের সামনে চলে আসে তারা। এরই মধ্যে চন্দ্র আর একটা বাক্য ব্যয় করলো না, লিফটে ঢুকে 8 নম্বর বাটনে চাপ দিয়ে রোদের হাত ধরে শটান দাঁড়িয়ে রইল। এদিকে জারিন রোদের দিকে তাকিয়ে চন্দ্রের অগোচরে মুচকি হাসছে। চন্দ্রকে কোথায় নিয়ে যাচ্ছে সে নিয়ে তার মাথা ব্যথা নেই। সে নিশ্চিত তার চন্দ্র ভাই কোনো কারণ ছাড়া এখানে নিয়ে আসেনি, আর সেই কারণ কি সেটা না হয় পরেই দেখা যাবে। রোদ জারিনকে হাসতে দেখে লজ্জা পেলেও মুখে প্রকাশ করল না, উল্টো চোখ রাঙিয়ে তাকালো জারিনের দিকে। জারিন কি আর রোদের চোখে পাত্তা দিবে? সে তার মতো হেসে যাচ্ছে। লিফট থেকে নেমে অ্যাপার্টমেন্টের দরজায় দাঁড়ানোর সঙ্গে সঙ্গে চন্দ্রের ফোন বেজে উঠল। এ পর্যায়ে এসে চন্দ্র রোদের হাত ছেড়ে দিল। এতেই যেন রোদ হাফ ছেড়ে বাঁচল। চন্দ্র এক হাত পকেট থেকে মোবাইল বের করতেই অন্য হাতে বেল চাপল। কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে দাঁড়ালো বাড়ির কেয়ারটেকার। চন্দ্র ফোন কেচে পকেটে ভেতরে ঝুঁকে পড়ল। রোদ আর জারিনও তার পেছনে পা বাড়ালো। ভেতরে ঢুকে জারিন আর রোদ আশপাশ দেখতে লাগলো। অ্যাপার্টমেন্টটা পরিপাটি, অতি আধুনিক নয়, আবার অতিরিক্ত সাজানো নয়। সবকিছুতেই একটি পরিমিত রুচির ছাপ স্পষ্ট। মনে হলেও এই বাড়িটা যেন কারো ব্যক্তিত্বের প্রতিচ্ছবি, কিন্তু তেমন কারো উপস্থিতি নেই। কেমন নিস্তব্ধ হয়ে আছে। তবে একটা পরিবার যে থাকে সেটা ভেতরে পরিবেশ বলে দিচ্ছে। রোদ আর জারিন হাঁটতে হাঁটতে লিভিং রুমের চারিপাশে দেখার মধ্যে সোফায় বসে থাকা আদিয়াতকে দেখে দুজনেই থমকে দাঁড়িয়ে পড়লো সেখানে। অবাক হয়ে ড্যাপ ড্যাপ চোখে তাকিয়ে রইল তারা। বাড়িতে তার আপুকে রেখে আদিয়াত কেন এখানে? এই প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে শুরু করলো। তার আপুর মন খারাপের সময় পাশে না থেকে এখানে কি করছে এই বেড়া? কি হলো, এভাবে স্থির হয়ে গেল কেন শালিকারা? আদিয়াতের কণ্ঠে হকচকে উঠলো দুজন। একে অপরের দিকে তাকিয়ে জারিন আদিয়াতের উদ্দেশ্যে বলল, আমার আপুকে বাড়িতে একা রেখে এই বাড়িতে এসে বসে আছেন কেন আপনি? হ্যাঁ, এসেছি কি আর সাধে গো শালিকা। সমুন্দি মশাই নাকি বিয়ে করা বউকে আবার বিয়ে করবে, তাই সকাল সকাল আমাকে বউ ছাড়া রাখার থ্রেড দিয়ে নিয়ে এসে এখানে বসিয়ে রেখেছে। বাক্য শেষ করে আদিয়াত বিরক্তি নিয়ে চন্দ্রের দিকে তাকালো, যে এই মুহূর্তে নির্বিকারভাবে বসে সেই চোখে তাকিয়ে আছে। এদিক সেদিক তাকাতে দেখে রোদের দিকে। এতে যেন আদিয়াত আরো বেশি বিরক্ত। এতই যদি চোখে হারায় তাহলে আবারও কাউকে না জানিয়ে বিয়ে করার কি দরকার ছিল? সবাইকে জানিয়ে বিয়ে করে নিজের সাথে রেখে দিলেই তো পারে। এইটা মনে পড়লেও মুখে বলল না। এরই মধ্যে জারিন বলে উঠল, কে হাজির করেছে? আর আপনার সম্বন্ধীটা কে? এতটুকুই বলতে জারিনের টনক রলো। চোখ বড় বড় করে চন্দ্রের দিকে আবার রোদের দিকে তাকালো। রোদও মুখ হা করে চন্দ্রের দিকে তাকিয়েছে। তাকে আবার বিয়ে করার জন্য এই অশুভ পুরুষ সকাল মিথ্যে বলে এখানে নিয়ে এসেছে কেন? সব যেন কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। তাদের এমন রিয়াক্ট দেখে আদিয়াত এবার শব্দ করে হেসে উঠল। আদিয়াতের হাসি শুনে চন্দ্র চোখ মুখ কুচকে তাকালো তার দিকে। তারপর আবার চোখ ঘুরিয়ে রোদ আর জারিনের দিকে তাকিয়ে বলল, এমন আহম্মকের মতো দাঁড়িয়েছিস কেন? না বসে
চন্দ্রের বিরক্ত কণ্ঠে দুজনেই হকচকে উঠল। কেউ আর কিচ্ছু বলার সাহসই পেল না। জারিন চুপচাপ সোফায় বসে পড়ল। আদিয়াত বসা সোফার অপর পাশে। সোফার দ্বিতীয় সিট খালি দেখে রোদ বসতে গেলে আদিয়াত বলল, আপনার সিট এখানে নয় ভাবি সাহেবা, বরং আপনার স্বামীর পাশে বসুন। রোদ বলল বিপাকে। দ্বিতীয়বার বিয়ের কথা শুনে তার মাথা ঘুরছে। তার উপর আদিয়াতের এমন কথা, সব মিলিয়ে সে মুহূর্তেই কাঠ হয়ে গেল। চন্দ্রের দিকে পা বাড়ানোর সাহস পাচ্ছে না। কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে চন্দ্রের বসা সোফার দিকে পা বাড়ালো রোদ। বসার সময় চন্দ্রের দিকে তাকালো না, মাথা নিচু করে বসে পড়ল। দুই হাত শক্ত করে আঁকড়ে ধরল নিচের ওনার এক পাশে আর চোখে তাকালো চন্দ্রের দিকে। চন্দ্র নির্বিকার, চোখ মুখে কোনো ভাবান্তর নেই, যেন পরিস্থিতি তার কাছে স্বাভাবিক। নীরবতা ভেঙে আদিয়াত, তা সুমন্দি মশাই, হঠাৎ এই নাটকের কারণটা বলা যায় না? আজকে কি এসবের দরকার ছিল? চন্দ্র ধীর পায় সোফার ব্যাক রেস্টে হেলান দিল। চোখ ঘুরিয়ে একবার রোদের দিকে তাকালো। ঘুমচাচার কারণে পাশ থেকে মুখ দেখা না গেল রোদের শরীরে মৃদু কম্পন সে ঠিকই বুঝতে পারছে। সেদিকে চোখ রেখে চন্দ্র নামক নাকে মুখে শব্দ করে শুধু বলল, কিসের দরকার? রোদ তো তোর বউ হয়ে আছে, আবার বিয়ে কেন? চন্দ্র সোজা হয়ে বসল। কারণ তখন বিয়েটা সম্পূর্ণভাবে হয়নি। চন্দ্রের কথা রোদ অবাক হয়ে তাকালো চন্দ্রের দিকে। ঠিকভাবে হয়নি মানে? চন্দ্র এবার রোদের দিকে পুরোপুরি ঘুরে বসলো। কপালে ভাঁজ ফেলে অদ্ভুত চোখে তাকালো রোদের দিকে, যেন রোদ কোনো ভুল প্রশ্ন করে বসেছে। বিয়েটা যে হয়েছে সেটা তুই আর আমি জানি, কিন্তু তার প্রমাণ আছে কোনো? আর প্রমাণ ছাড়া তোর বাবা বিশ্বাস করবে না তুই যে আমার হয়ে গেছিস 882 দিন আগে। তাই প্রমাণ নিতে এসছে। সাইন করার সময় কোনো নাটক যেন না হয়। কিপ দ্যাট ইন মাইন্ড। রোদের এবার চনক রল। তার এখন কি প্রতিক্রিয়া দেওয়া উচিত বুঝে উঠতে পারল না। চন্দ্র কোন প্রমাণের কথা বলছে সেটা আর বুঝতে বাকি নেই রোদের। ঠিক হয়তো তখন তাদের শুধু মৌখিক বিয়ে হয়েছিল, কাবিন তো হয়নি। কাবিন হবেই বা কিভাবে? তখন কি রোদের আদৌ বিয়ের বয়স হয়েছিল? সে একটু গুলুমুলু ছিল বলেই বয়সটা সহজে বোঝা যেত না। বয়স কম হলেও শারীরিক দিক দিয়ে তাকে বড়ই দেখাতো। এখন রোদের মনে হয় ওইটাই হয়তো পাহাড়ের মানুষের গুলোর ভুল বোঝাবুঝিকে আরো বাড়িয়ে দিয়েছিল। তখনকার সেই সকালের ঘটনার কথা মনে পড়তে রোদ সে শিউরে উঠল। চন্দ্রকে আর কোনো প্রশ্ন না করে চুপচাপ মাথা নিচু করে বসে এলো। এখানে তার কিছু বলার কিংবা বাড়াবাড়ি কিছুই নেই, কিন্তু আজকেই কেন করতে হবে সেটা তার মাথায় এলো না। জানেন তাদের মধ্যে নীরব দর্শক হয়ে চুপচাপ বসে বসে সবার মতিগতি লক্ষ্য করছে আর ভাবছে, তার চন্দ্র ভাই কি কোনো ভাবে জেনে গেছে রাবিন ভাইয়ের সম্পর্কে? হয়তো, না হলে বাড়িতে এত বড় বিয়ের ঝামেলার মধ্যে নিশ্চয়ই আজই রোদকে শুধু শুধু নিয়ে আসতো না রেজিস্ট্রি করাতে। এদিকে আদিয়াত চুপচাপ বসেই ছিল, তবে সেও চন্দ্রের কথায় কিছুটা অবাকই বটে। চন্দ্র কেন সবাইকে বিশ্বাস করানোর প্রয়োজন বোধ করছে সেটাই সে বুঝতে পারছে না। সে চন্দ্র যদি রোদকে বিয়ে করতে চায় পরিবারের সবাইকে জানালেই তো হয়। তার তো মনে হয় না কেউ এতে দ্বিমত করবে। তাহলে এত গোপনীয়তা কেন? এসব চিন্তা করতে করতেই আদিয়াত চন্দ্রকে আবারও কিছু বলতে উদ্যত হলো। ঠিক সেই সময় পরিপাটি বা সাদা পাঞ্জাবি গায়ে, চোখে পাতলা ফ্রেমের চশমা পরা মিরাজ খন্দকার বেরিয়ে এলেন ভেতর থেকে। বড় চাচাকে আসতে দেখে আদিয়াত আর কিছু বলল না। মিরাজ সাহেব টেবিলের ওপর কাগজপত্র রেখে সোফায় বসে কিছুটা হাসি কঞ্চে রোদের উদ্দেশ্যে করে বললেন, কি অবস্থা মামুনিরা, কেমন আছে তোমরা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি মামুনি। ছেলে বিয়ে দিয়েছি গতকাল, আজ ভালো না থাকলে হয়? মিরাজ সাহেব হাসি মুখে কথাটি বলেই ওনার কাজে মন দিলেন। মিরাজ সাহেবের কাজে মন দিতেই জারিন চোখ ঘুরিয়ে ভালো করে এদিক ওদিক সেদিক তাকাচ্ছিল। কেননা মিরাজ সাহেবকে দেখে সে বুঝতে পেরেছে এটি যে মিনময়দের ফ্ল্যাট। রোদ ওনাকে না চিনলেও জারিন ওনাকে খুব ভালো করে চেনেন। নিউ ক্রাশের পিতা কি না চিনলে হয়? সবাই খন্দকার বাড়িতে বিয়ে অনুষ্ঠানের জন্য চলে যাওয়া ফ্ল্যাটে মানুষ নেই, এটি তার কাছে এখন পরিষ্কার। মিরাজ সাহেব হয়তো চন্দ্র ভাইয়ের প্রয়োজনে এসেছে এখানে। জারিনের এসব ভাবনার মধ্যেই আবারও বেল বেজে উঠল। চন্দ্র, মৌলভী মনে হয় এসে গেছে। সব কিছু তোমার কথা মতো ঠিক আছে তো? মৌলভী সাহেব যেহেতু এসে গেছে,
তুমি যদি কিছু মনে না করো, বিয়ের কাজটা তাড়াতাড়ি সম্পূর্ণ করলে ভালো হয়। আমার কোর্টে যেতে হবে, বিয়ের ঝামেলায় কিছু কাজ জমে আছে অফিসে। ইটস ওকে আঙ্কেল। বিয়ার চলার ধরন উফ, দেখলে টুকটুক করে বুক, দুধে আলতা তোমার রূপ, কাছে আইতে মন চাই খুব, তোমার তুলনাতে কেউ আশেপাশে নাই, তোমার চাহনিতে বুকে আগুন ধরায়, মনের করিতে হেতি 12টা বাজায়, এলাই আই কই দিয়ে তামসাই, ইউ লুক লাইক নায়ক নায়ক নায়ক, তুমি আর হইয়া যাইও না বেআই, লুক লাইক। এই বেয়াদব, এসব কি ধরনের গান? উত্তর কথাটি বলেছে আরিয়ান আরিনের উদ্দেশ্যে। এদিকে জোবান অরিনের দিকে রেগে আগুন হয়ে এগোতে গিয়েও থেমে গেল আর আরিয়ানকে অরিনের সামনে দেখে। কি হয়েছে ভাইয়া, ধমকাচ্ছ কেন? ধমকাচ্ছি কেন মানে? তুই দিনে দুপুরে বাড়ি ভরা মানুষের সামনে এমন আধা পাগলের মতো ফালতু গান বলে যাচ্ছিস, তো ধমকাবো না তো কি করব? এমন সুন্দর একটা গানকে তোমার কাছে ফালতু মনে হয়? আর কই আমি আধা পাগলের মতো গাইছি? আমি তো সুন্দর করে মনে মাধুরী মিশিয়ে গাইছিলাম যাতে। চুপ কর, আসছে আবার মুখে মুখে তর্ক করতে। বাবাকে ডেকে এনে বলবো তোর মনের ঘড়িতে 12টা বেজে গিয়েছে, সেই জন্য তোমার মেয়ে মধুকরী মিশিয়ে গান বলছিল। সাথে তোর গানটাও শুনিয়ে দেবো। আল্লাহ ভাইয়া, তুমি এসব কি বলছো? আমি কখন বললাম আমার মনের 12টা বেজে গেছে? মাত্র তো বাজে সকাল 9টা কি 10টার মতো। তো আমার মন কি ইউরোপে থাকে নাকি যে এখন 12টা বাজবে? অরিনের এমন নাটক দেখে আরিয়ানের অরিনের মাথায় গাঁটটা মেরে বলল, পাকনা বুড়ি কোথাকার, কথাই পারা যাবে না ওনার সাথে। আরিনের গাঁটটা খেয়ে অরিন আহ করে চিৎকার দিয়ে মাথায় হাত দিয়ে চোখ দুটো বড় বড় করে এমনভাবে তাকালো যেন চরম অন্যায় হয়ে গেছে তার সাথে। এই মাথায় মারো কেন? খন্দকার বাড়ির একমাত্র কন্যা আমি। তুমি মাথায় মারার কারণে যদি বাংলা সিনেমার নায়িকাদের মতো স্মৃতি হারিয়ে বসি, তখন আমার মতো পাগল মেয়েকে পছন্দ করবে কে? তখন তো তোমাদেরই মান সম্মান ডুববে। সবাই বলবে চৌধুরী বাড়ির মেয়ে পাগল, আরিয়ানের বোন পাগল, আরিফ চৌধুরীর মেয়ে পাগল। তোর মতো পাগলের সাথে কথা বলতে আসায় আমার ভুল হয়েছে, দয়া করে ক্ষমা দে বোন। বাড়ি ভরা মেহমানের সামনে প্রমাণ করার দরকার নেই যে তুই আসলেই পাগল। অরিন তৎক্ষণাৎ 2 হাত কোমরে রেখে চোখ পাকিয়ে প্রস্তুতি নিচ্ছিল আবারও কিছু বলার জন্য, কিন্তু ততক্ষণে আরিয়ান চলে যাচ্ছিল বাড়ির গেটের দিকে। এদিকে আরিয়ানকে চলে যেতে দেখে জোবান যেই না আবারও অরিনের দিকে এগোতেই যায়, তখনই অরিনের চোখ পড়ে জোবানের দিকে। আর জোবানকে তার দিকে এগোতে দেখে অরিন বুঝি আর দাঁড়িয়ে থাকবে, সেই দোলনা ছেড়ে বাড়ির দিকে দিল এক দৌড়। আর তাকে কে পায়? অরিনকে চলে যেতে দেখে জোবান তাতে ধর চাপল। সে মূলত খন্দকার বাড়িতে এসেছিল তার কাজিনদের নিয়ে। সকালে যখন চন্দ্র বলেছিল চন্দ্র, রোদ আর জারিনকে নিয়ে চন্দ্রাদের বাড়িতে আসবে, তখনই তার মামাতো কাজিন আর চন্দ্রের মামাতো কাজিনরাও বায়না ধরেছে রোদের সাথে যাওয়ার জন্য। তখনই জিহাদ প্রধান চন্দ্রকে বলা, চন্দ্র ডিরেক্ট মানাই করে দেয় সে সবাইকে নিয়ে যেতে পারবে না বলে। সেটাও শুনে সবার মন খারাপ হয়। আর তখনই তাদের মধ্যে নিরুপমা বলে বসে জোবানকে তাদের দিয়ে আসার জন্য। জোবান সেখানে উপস্থিতি ছিল বিধায় জিহাদ প্রধান জোবানের উপরই তাদের খন্দকার বাড়িতে নিয়ে আসার দায়িত্ব চাপিয়ে দিয়েছে। জোবানের আর কি করার, সে সব সময়কার মতোই বলির পাছা হয়ে তাকিয়ে আসতে হয়েছে। সে তো আর তার বড় ভাইয়ের মুখের উপর মানা করতে পারবে না। তার চন্দ্র ভাইয়ের মতন যতই হোক সে পরিবারের বাধ্য সন্তান কি না। আর তাদের এই বাড়িতে এসেছে গত 50 মিনিট আগে। কিছু সময় এখানে কাটিয়ে এসে এখন তাদের রেখে বাড়ি চলেই যাচ্ছিল। আর বাড়ি থেকে বেরিয়ে গ্যারেজের দিকে যেতে নিলেই অরিনের এমন গান শুনেই থেমে যায়। যখন বুঝতে পারলো তাকে মিন করে গেছে, তখন তার মাথায় তো আগুনই ধরে গিয়েছে। বেয়াদবের ভাগ্য ভালো, আরিয়ান চলে এসেছে। কত বড় সাহস এই মেয়ের তার সাথে ফ্ল্যাট করে। আজকে যদি চলে না যেত নির্ঘাত থাপ্পড় কয়েক পড়তো বেয়াদবের গালে। পরে যা হতো হতো। বিড়বিড় করে জবান চলে গেল গ্যারেজের দিকে।
ঘড়ি কাটা এখন বেলা 3টের ঘরে। দুপুরের বেলা খাবার খেয়ে সবাই মিলে আড্ডায় বসেছে অরিনের রুমে। এক একজনের এক এক কথা তুলতে তুলতে উঠে এসেছে এবার সঞ্জয়ের পছন্দের মানুষের টপিক। এরই মধ্যে আদিয়াতের ফুফাতো কাজিন সাবিলা জাইনের উদ্দেশ্যে বলে উঠল, জারিন তোমার তো ভাই, তাহলে তুমি নিশ্চয়ই জানো চন্দ্র ভাইয়ের পছন্দের মানুষটি কে। আমাদের একটু বলো না, কে সেই মেয়ে? আমরা একটু জানি কে সেই লাকি গার্ল। হ্যাঁ জানি তো অবশ্যই, তবে কে সে সেটা বলা যাবে না। চন্দ্র ভাই যতদিন না নিজের মুখে সবাইকে বলে। বিয়েতে ছিল নাকি? অবশ্যই ছিল। এটা বলেছে আদিয়াতের আরেক কাজিন ফাইসা। সত্যি বিয়েতে ছিলিস নাকি রে জারিন? আর বাড়ির বড়রাও যেখানে জানে না সেই মেয়েকে, তাহলে তুই জানলি কিভাবে? জারিন এবার কিছুটা থতমতে খেয়ে গেল আর চোখে রোদের অস্বস্তিকর অসহায় মুখটা দিকে একবার তাকালো। তারপর কিছু একটা ভেবে লজ্জায় মাখা মুখ করে বলে উঠল, আরে ওই আমি তাদের একান্ত মুহূর্তে গিয়ে উপস্থিত হয়ে গিয়েছিলাম আর কি। নইলে কি আর আমার মতো নগণ্য ব্যক্তি জানতো নাকি সেই মেয়েকে? জারিনের কথা এবার যেন বোমা বিস্ফোরণই করলো। সবাই চোখ বড় বড় করে একসাথে বলে উঠল। তাদের অবাকতার মধ্যে অরিন তখন নির্লজ্জের মতো প্রশ্ন করে বসল, তুমি তাদের কোন অবস্থায় দেখেছো জারিন? কি এই ফাজিল, এটাও তোকে ভেঙে চুরে বলতে হবে? অরিনের কথা সম্পূর্ণ করার আগেই তার মাথায় গাঁটটা মেরে বলে ওঠে মাহিরা। মাহিরার গাঁটটা খেয়েই অরিন মাথা ডলতে ডলতে ওর দিকে ফিরে যায়। তোমরা সবাই কি শুধু আমার মাথাটাই চোখে দেখো? এমনিতেই আমার সেনসিটিভ মাথা। কবে যে তোমাদের অত্যাচারে সত্যি সত্যি স্মৃতি হারিয়ে বসি। কথা শেষ করে অরিন মুখ ফুলিয়ে বসেই রইল। এদিকে অরিনের কথা আর সবার এমন রিয়াক্ট দেখে লজ্জায় রোদের গাল গরম হয়ে লালচে বর্ণ ধারণ করল। সে উঠে যেতেও পারবে না এখন, পরে না আবার গোয়েন্দা বাহিনীর কাছে ধরাই পড়ে যায়। তাই চুপচাপ মাথা নিচু করে শক্ত হয়ে বসে রইল। চন্দ্র ভাইয়ের মতন গম্ভীর মানুষ আবার একান্ত মুহূর্ত। বল না জেরিন, কে সেই মেয়ে? আমরাও একটু চিনে রাখি কেমন সে দেখতে, যার সাথে চন্দ্র ভাইয়ের মতন পুরুষ একান্ত মুহূর্তও কাটায়। যেহেতু বিয়েতে এসেছি, নিশ্চয়ই আমরা দেখেছি সেই মেয়েকে। একটু হিন্ট তো অন্তত দাও, দেখি আমরা কেউ চিনি কিনা। তোমরা হিন্ট দিলেও চিনতে পারবে না, আমি নিশ্চিত। তোমাদের ধারণা সেই মেয়ের ধারের কাছে ঘেঁষবেও না। তবুও তোমাদের অনুরোধ তো আর ফেলতে পারি না। তবে আমি যতটুকু বলবো ততটুকুই, পরে আর এই নিয়ে আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না। কথাটা বলে জারিন আবারও রোদের দিকে তাকালো। এদিকে রোদ রাগি রাগি লুক দিয়ে তাকিয়ে আছে জারিনের দিকে। জারিন কি না কি হিন্ট দিয়ে দেয়। সেই হিন্ট শুনে যদি তাকে কেউ চিনে যায়, সেই ভয়ে রোদ ভেতরে ভেতরে অস্থির। কিন্তু জারিন কি আর রোদের চোখ পাকানোতে পাত্তা দেওয়ার মেয়ে? সে চোখ ফিরে সবার দিকে তাকে গলা খাকারি দিয়ে বলে উঠল, তাহলে মনোযোগ দিয়ে শোনো গাইস, পরে কিন্তু আমি আর এই ব্যাপারে আর একটা শব্দও বলবো না। জারিনের কথা শুনে সবাই চান চান উত্তেজনা নিয়ে তাকালো তার দিকে। সেই মেয়ের উচ্চতা আমার সমান সমান, গায়ের রং হলুদ ফর্সা, স্বাস্থ্য আমার থেকে একটু বেশি, আমার মতো এত চিকন না, একদম পারফেক্ট যাকে বলে আর কি। আর চেহারার কথা কি আর বলবো, একদম রোদের মতো উজ্জ্বল, চোখ লেগে যাওয়ার মতো। চন্দ্র ভাইয়ের পছন্দ বলে কথা, রোদের মতো উজ্জ্বল চকচকে চেহারার বধূয়া তো হবেই। আর আর থাক, আর বলবো না, এতটুকুই। এবার তোমরা মনে করো বিয়ের দিন দেখেছো কিনা এরকম কোনো মেয়েকে। জাইনের কথা শুনে রোদের এবার পেটই কামড়ে উঠল ধরা পড়ার ভয়ে। তার নামটাও বলে দিয়েছি পছন্দ মেয়ে। কেমনটা লাগে? রোদ ভেতরে ভেতরে অস্থির হলেও উপরে স্বাভাবিক থাকার চেষ্টাই করে যাচ্ছে। পরে না আবার তার হাবভাব বুঝতে পেরে যায় কেউ, পরে না হয় জাইন বচ্চাটাকে দেখে নেওয়া যাবে। সবাই যে যার মতন করে চেষ্টা করছে করার, কিন্তু কেউ তেমন নিশ্চিন্ত হয়ে কারোর নাম বলতেই পারছে না। অনেকক্ষণ ধরে ভাবার চিন্তার পরও সত্যি কেউ ধরতে পারছে না কেউ হতে পারে সে মেয়ে। আরো একটু ভেঙে চুরে বর্ণনা করো না। তাদের কথাবার্তার মধ্যে রুমে হাজির হলো মেঘ। এসে জাইনের উদ্দেশ্যেই বলল, আপু, চন্দ্র ভাইয়া তোমাদের নিতে এসেছে, তাড়াতাড়ি চলো।
জোবান বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বাড়ি থেকে সবার বেরিয়ে আসার অপেক্ষায় বসে আছে। গত 40 মিনিট ধরে এক জায়গায় বসে থাকতে থাকতে তার বিরক্তি যেন আকাশ ছোঁয়ার উপক্রম। আর তার ভিতরে ভিতরে এতক্ষণ ধরে কি করছে কিছুই বুঝতে পারছে না। সে তো ওই বেয়াদবটার সামনে পড়তে হবে বলে বাড়ির ভেতরে যায়নি, তখন সে ভিতরে যাবে না বলায় শুধু চন্দ্র গিয়েছিল। কিন্তু 1 ঘন্টা পেরিয়ে যাচ্ছে অথচ তাদের আসার কোনো নামগন্ধ নেই। এখন ভেতরে যাওয়াটাও কেমন দেখায় না। বিরক্তিতে চিরপিড়ে এসে আবারও বাড়ির মেইন গেটের দিকে উকি দিল। না, মানুষজনের আনাগোনা চোখেও পড়লেও তার ভাই বোনদের টিকিটাও দেখা যাচ্ছে না। কি একটা অবস্থা। আরও কিছুক্ষণ অপেক্ষা করে আর ধৈর্য ধরতে পারে না সে। মোবাইলটা হাতে নিল চন্দ্রকে ফোন করার উদ্দেশ্যে, কিন্তু ফোন দেওয়ার আগে সবাই এসে হাজির হয়ে গেছে গাড়ির সামনে। সবাইকে আসতে দেখে জোবান স্বস্তি নিঃশ্বাস পেল। মোবাইলটা গাড়ির ড্যাশবোর্ডে রেখে সবার দিকে তাকায়। তোদের আর আসার দরকার ছিল কি? এই বাড়িতে একেবারেই থেকে যেতি। আগামীকাল রিসেপশনের জন্য আবার আসবই। তোমরা না আসলে তো আমরা থেকেই যেতাম। তোমরাই তো আমাদের থাকা ক্যান্সেল করলে। নিরুপমার কথা শুনে জোবান তাতে ধস চেপে কিছু বলতে চাপে তার আগে চন্দ্র গাড়ির কাছে আসে। কি হয়েছে? গাড়িতে না উঠে দাঁড়িয়েছিস কেন সবগুলো? চন্দ্রের কথা শুনে কেউ আর একটা বাক্য ব্যয় না করে গাড়িতে গিয়ে বসে পড়ল। জোবানও আর কথা বাড়ালো না। এমনিতেই সে বিরক্ত। এদের সঙ্গে আজাইরা কথা বাড়িয়ে বিরক্তিটা রাগে পরিণত করার প্রশ্নই ওঠে না। আসার সময় যাদেরকে জোবান নিয়ে এসেছে এখন সে আবার তাদের নিয়ে গাড়িতে স্টার্ট দিয়ে বসেছে। রয়ে গেছে শুধু রোদ, মেঘ আর জারেন। মেঘ আসলে গতকাল চন্দ্রার সঙ্গে এসেছিল, আজকে আবার সবার সাথে চলে যাচ্ছে। তার নাকি সবাইকে চলে যেতে দেখে ভালো লাগছে না একা এখানে। জোবানের গাড়ি চলে যেতেই জারিন মেঘের হাত ধরে চেনে নিয়ে গিয়ে পেছনের সিটে বসে পড়ল। রোদও গিয়ে তাদের সঙ্গে বসার জন্য পেছনের দরজার কাছে দাঁড়াতেই জারিন বলে উঠল, আপনি এখানে কই আসছেন বধুয়া? আপনি গিয়ে ভাইয়ার সাথে সামনের সিটে বসেন। জারিনের কথা শুনে রোদ হচ্ছে কিছু বলতে উদ্যত হয়েছিল, কিন্তু গলা ছেড়ে শব্দ বের হওয়ার আগে মাঝপথে আটকে গেল। কারণ তখনই চন্দ্র নির্বিকার ভঙ্গিতে রোদের হাত ধরে এনে তাকে ফ্রন্ট সিটে বসিয়ে দিয়েছে। মুহূর্তের ভেতরে চন্দ্রের এমন কাণ্ডে রোদ যেন বোকাই বনে গেল। কি বলবে কি করবে কিছুই বুঝে উঠতে পারল না। চ্যাপ চ্যাপ করে সামনের দিকে তাকিয়ে রইল। এরই মধ্যে চন্দ্র রোদের সিটবেল্ট লাগানোর জন্য তার দিকে ঝুঁকে আসতে হকচকে উঠেছে। সে বাঁধতে পারবে এটা বলার জন্য চোখ ঘুরিয়ে তাকাতেই চন্দ্রর গভীর দৃষ্টির তোপে রোদ চুপসে গেল। অস্বস্তিতে চোখ সরিয়ে ফেলে, মাথা নিচু করে ছোঁচ কামড়ে শ্বাস আটকে সিটের সঙ্গে মিলে রইল। রোদের মুখের দিকে তাকে সিটবেল্ট বাঁধতে থাকা চন্দ্র রোদের ঠোঁট কামড়ে ধরতে দেখে তাদের দৃষ্টি আরো গম্ভীর হলো। বোধহয় হাতটাও কিছু সময়ের জন্য থেমেই গেল। রোদের ছোটের দিকে তাকে শুকনো ঢোক গিলে বার কয়েক স্টুপিড কোথাকার। চন্দ্রের বিড়বিড়ানো স্টুপেজ শুনে রোদ আবারও চোখ তুলে তার দিকেই তাকালো, কিন্তু যখনই বুঝলো চন্দ্রের গভীর দৃষ্টি তার ঠোঁটের দিকে থাক করা, রোদের বুক থক করে উঠল। তাড়াতাড়ি নিজের কামড়ে ধরা ঠোঁট ছেড়ে আবারও মাথা নিচু করে ফেলার আগে চন্দ্র আরেক কাঞ্জ করে বসেছে। বেপরা চন্দ্র হুট করে তার পুরুষালী রুক্ষ ঠোঁট জোড়া মিলিয়ে দিয়েছে রোদের ভেজা ঠোঁটে। সেকেন্ড দুয়েক পেরোতে রোদ কিছু বুঝে ওঠার আগেই আবারও সরেও গেছে সে। পুরোপুরি সরে যাওয়ার আগে রোদের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললাম, আমার কি তো মোটু ছাড়তে ইচ্ছে করছিল না। পিছিয়ে ফেলার মতো সিচুয়েশন নেই বলে বেঁচে গেলি, আদারওয়াইজ একদম কামড়ে খেয়ে ফেলতাম। এতটুকু বলে চন্দ্র জোরে জোরে কয়েকটা শ্বাস টেনে দূরে সরে গেল, যেন রোদের শরীরে নেশা জাতীয় কিছু লেগে আছে আর সেটাই চন্দ্র শোষণ করে নিয়ে গেছে। এদিকে 2 সেকেন্ডের ভেজা চুমন আর চন্দ্রের এমন কথায় রোদে শ্বাস আটকে দেওয়ার জন্য যথেষ্ট। মুহূর্তের জন্য স্থির হয়ে গেল রইল সে। বুকের ভেতর অদ্ভুত এক উত্তেজনা আর অস্থিরতা একসঙ্গে মিলে তার পুরো সত্তা মৃদু কম্পন তুলেই দিল। হঠাৎ করে চন্দ্র এমন কাজ করবে সেটা রোদ কস্মিকালেও ভাবিনি। সে যেন এখনো ঘোরের মধ্যেই রয়ে গেছে, কিন্তু এতে চন্দ্রের কোনো ভাবাবেগ নেই। সে ততক্ষণে বেল্ট বেঁধে দরজা বন্ধ করে নিজের সিটের উদ্দেশ্যে
ঘুরে চলে যাচ্ছে। দরজা বন্ধ করার শব্দে রোদের হুঁশ পেল। যখন মাথা এলো পিছনে জারিন আর মেঘও আছে, সে চোখ বড় বড় করে তাড়াতাড়ি ঘুরিয়ে পিছনে তাকালো। দেখলো জারিন আর মেঘ দুই মাথা একসাথে করে মোবাইলে কিছু একটা করছে। দুজনকে মোবাইলের দিকে ঝুঁকে থাকতে দেখে রোদের আটকে রাখা শ্বাসটা বের হয়ে এলো। সঞ্জয়কে নিজের সিটে বসতে দেখে রোদ পেছন থেকে চোখ সরিয়ে সোজা হয়ে জানলার দিকে চেপে বসলো। খোলা জানালা দিয়ে বাইরের দিকে চোখ রেখে চুপচাপ ঠায় বসে রইল সে। ভুল করে সঞ্জয়ের দিকে তাকানোর সাহস করলো না। ছোটে সেই স্পর্শের ভেজা উষ্ণতা কথা মনে পড়তেই গাল দিয়ে ধোঁয়া বের হচ্ছে তার। বুকের ভেতর বেপরা ধুকপুক তো সাথে আছেই। সব মিলিয়ে রোদে যেন হাঁসফাঁস অবস্থা। সঞ্জয় বার কয়েক রোদের লজ্জায় রাঙা মুখের দিকে তাকে চোখ ফিরিয়ে নিল। স্টিয়ারিং এর দুই হাত করে শক্ত করে চেপে ধরে ভেতরে জমা অস্থিরতাটা উত্তাপ দমাতে বারবার গভীর শ্বাস টানল। মুহূর্ত খানিক পরে কোনো শব্দ না করে গাড়ি স্টার্ট দিল। এদিকে জারিনা আর মেঘ নিজেদের মতো ব্যস্ত, যেন ইচ্ছে করেই তারা ডুবে আছে ফোনের মধ্যে। গাড়ির মধ্যে নিস্তব্ধতা, কিন্তু রোদের মনে মনে জারিন ও চন্দ্রকে ইচ্ছে মতোই বকে যাচ্ছে। রাত এখন 10:20 ঘরে। রোদ চামেলি বেগমের রুমে ওনার কোলে মাথা রেখে শুয়ে আছে। শুয়ে শুয়ে দাদা ভাইয়ের আর চামেলি বেগমের আগের দিনের গল্প শুনছে মনোযোগ সহকারে। রোদকে বরাবরের মতো পুরনো দিনের কথা, সাদামাটা জীবন, স্মৃতির ভাঁজে লুকোনো হাসি কান্না সবকিছু কৌতূহল জাগাচ্ছে। তবে আজ এখানে শুয়ে থাকার কারণ শুধু গল্প নয়, এর আড়ে আছে জারিনের সঙ্গে জমে থাকা অভিমান। রোদের মনে হচ্ছে যদি তখন জারিন তাকে বসতে বাধা না দিত, তাহলে গাড়ির ভেতর সেই অস্বস্তিকর পরিস্থিতি মুখোমুখি তাকে হতেই হতো না। এই ভাবনা থেকে আজকের জন্য জারির সঙ্গে কথা বলা বন্ধ। একই সঙ্গে বন্ধ আজ রাতে জারির সঙ্গে ঘুমানো। এই সিদ্ধান্তে অবশ্য চামেলি বেগমের উস্কানি কম নেই। রোদ তো আর জানে না চামেলি বেগম কি নিপুণভাবে তাকে নিজের ফাঁদে ফেলে আজ নিজের ঘরে ঘুমোতে বাধ্য করেছে। বাড়িতে ফিরতে ফিরতে তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। গাড়ি থামার সঙ্গে সঙ্গে রোদ তাড়াহুড়ো করে নেমে পড়েছিল, যেন সঞ্জয়ের সামনে থেকে পালাতে পারলে সে বাঁচে। এই ছিল তার একমাত্র ভাবনা। পুরো সময়টুকু রোদ কেটেছে আতঙ্কের ভেতর দিয়ে। যে পরিমাণ অসভ্য পুরুষের দৃষ্টির পালা সে পড়েছে, এই না জানি জারিন আর মেঘের সামনে তখনকার মতো কোনো ঘটনা ঘটিয়েই বসে। সেই ভয়ে সে গাড়ি থামার সঙ্গে সঙ্গে কোনো দিকে না তাকিয়ে যান হাতে নিয়ে দ্রুত সে নেমে পড়েছে গাড়ি থেকে। বাড়ির ভেতরে ছোকার আগেই রোদ দেখেছিল সঞ্জয়ের গাড়ি আবারও গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। সঞ্জয় পরে আর এসেছে কিনা সে জানে না, কারণ রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে সে দাদা ভাইয়ের সঙ্গে দেখা করতে চলে এসেছিল। এসে দেখে দাদা ভাই বসে আছেন চামেলি বেগমের ঘরেই। তখন থেকে রোদ এখানেই। ঘণ্টাখানেক আগে জারিন রোদের খোঁজে এসেছিল, কিন্তু রোদ তখন জারিনের সঙ্গে একটা কথাও বলে, বরং জারিনের কে শুনিয়ে চামেলি বেগমের সাথে কথা বলে বলে জানিয়ে দিয়েছে সে জারিনের উপর রেগে আছে, এই জন্য কথা বলবে না সে তার সাথে। চামেলি বেগমের সেখানে পুরোপুরি রোদের পক্ষ নিয়েই কথা বলেছে। শুধু তাই নয়, উনি স্পষ্ট করে জারিনকে জানিয়ে দিয়েছেন আজ রোদ তার সঙ্গে থাকবে। আজকের জন্য রোদের এই অভিমানী শাস্তি জারিনকে মেনে নিতেই হবে। জারিন আর কী বা করবে বেচারি, ভালো করতে গিয়ে নিজেই দোষের মাঝে বোঝা মাথায় নিয়ে চুপচাপে চামেলি বেগমের ঘর থেকে বেরিয়ে গিয়েছে। কিরে ভাই, সমস্যা কি তোর? এত আপসেট হওয়ার কি আছে? লাবিবের কথায় রাভিন গান থামিয়ে কিছু সময় চুপচাপ একইভাবে বসেই রইল। সে কিভাবে বোঝাবে তার রোদ পাখির জন্য সে কতটা অস্থির হয়ে আছে, কেন সে রোদকে মাথা থেকে সরাতে পারছে না। দীর্ঘশ্বাস পেল রাভিন। বাইরে দিক থেকে চোখ সরিয়ে লাবিবের দিকে তাকিয়ে পড়ল। যে আমার মস্তিষ্ক থেকে সরাতে পারছি না। রোজ যদি দ্বিমত করে তাহলে আঙ্কেল কোনোভাবেই রাজি হবে না। শোন, এত চিন্তা করিস না। দাদা ভাইয়ের কথা তো আর আঙ্কেল ফেলতে পারবে না। তাছাড়া তুই নিজেই তো বললি রোদের কারো সঙ্গে কোনো রিলেশন নেই, তাহলে এত চিন্তা কিসের? আমার জানা মতে রোদ খুবই ভদ্র মেয়ে। ওর মতন মেয়ে বাবা দাদা যে সিদ্ধান্ত নেন তা মানতে দ্বিধা করবে না। লাবিবের কথা শুনে রাবিন গভীর এক দীর্ঘশ্বাস ফেল। তারপর কিছু সময় নীরব থেকে বলে উঠল, আমি কি করব লাবিব? আমি কথাগুলো যেন গলার ভেতরে আটকেই যাচ্ছিল। রাবিন আমার কেন যেন ভয় হয়, যদি কোনো কারণে রোদ আমার না হয় তখন আমি কি করে বাঁচবো?
দুহাতে মুখ ঢেকে ফেলেও কণ্ঠটা অজান্তে ভারী হয়ে এসেছে। যখন থেকে বুঝেছি ভালোবাসা নামের একটা অনুভূতি সত্যি আছে, তখন থেকেই পারিবারিক কথায় রোদ নামের সেই ছোট্ট পাখিটাকে নিজের করে নেওয়ার স্বপ্ন বুনে চলেছি। নিজের অজান্তে সে ধীরে ধীরে আমার মনের সবটা জোরে জায়গা করে নিয়েছে। বুঝে ওঠার আগে সে আমার ভাবনার অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। রোদকে হারানোর ভয়টা আমাকে খেয়ে ফেলছে লাবিব। এখন আমি ওকে ছাড়া নিজেকে কল্পনাই করতে পারি না। যদি নানা, যদি দাদা, বাবা, পরিবার সবাই মিলে এমন কোনো সিদ্ধান্ত নেই যেখানে রোদের জায়গাটা আমার পাশে না থাকে, তখন আমি কি করব? ভালোবাসা মানুষকে এতটা দুর্বল করে দেয় আমি জানতাম না লাবিব। আমি ওর প্রতি এতটা দুর্বল কবে হয়ে গেলাম?